গিয়েছে। আমরা তো বলতেছি যে সংস্কারের এটা সামনে কিন্তু জুলাই আগস্ট আসতেছে, 1 বছর পূর্তি হবে। তো 1 বছর পূর্তিতে আসলে সবাই কিন্তু আসলে প্রশ্ন করবে 1 বছর আসলে আমরা কি পেলাম, বাংলাদেশ কতটুকু পরিবর্তিত হলো। ফলে সেই জায়গা থেকে তো আমাদের মনে হচ্ছে যে সরকার কিছুটা ধীরগতিতে আছে এবং সংস্কার বিচারের বিষয়তে সরকার আরও মনোযোগ দেওয়া উচিত। শহীদ পরিবার এবং আহতদের যে জন্য যে উদ্যোগগুলো নিয়েছে সেগুলোতে আরও তাদের মনোযোগী হওয়া উচিত। এবং এখানে সরকারের কাজেও নানা গোষ্ঠী নানা পক্ষ আসলে বাধা তৈরি করছে। আমরা তাদের কাছেও আহ্বান জানাই যে আমরা যেই ঐক্যের ভিত্তিতে গণঅভ্যুত্থান হয়েছিল সেই ঐক্যটা ধরে রেখে সরকারকে সবাই সহযোগিতা সমালোচনা সব কিছু করেই সরকারকে যাতে আমরা কাজ করতে দিই। আমরা বলেছি যে জাতির কাছে যে রাজনৈতিক দলগুলা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, আমরা যারা অংশগ্রহণ করেছি এবং এই সরকার সবাই কিন্তু দায়বদ্ধ, শুধু সরকার একক না। যদি নির্বাচন বলেন, ভোট চাওয়ার জন্য তো মানুষের কাছে যেতে হবে, শহীদ পরিবারের কাছে যেতে হবে। তো তখন তো তারা প্রশ্নের সম্মুখীন হবে যে কতটুকু বিচার হয়েছে আর কতটুকু সংস্কার হয়েছে। ফলে সেই কার্য অসম্পূর্ণ রেখে আমরা আসলে নির্বাচনের দিকে যেতে পারবো না। আমরা বলছি না নির্বাচন আপনি পিছান, বরং নির্বাচন নির্ধারিত সময় করেন, কিন্তু তার আগে অবশ্যই এই কাজগুলো করেন এবং সেই কাজগুলো আসলে করা সম্ভব এবং সেই পরিকল্পনা রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করুন। আরেকটি কথা আমরা বলতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ না। এই সরকার দায়বদ্ধ এই শহীদ পরিবার, আহত এবং এই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র জনতার কাছে। ফলে তাদের মতামত নিয়ে এই সরকারকে চলতে হবে, তাদের রায় চূড়ান্ত রায়। বিচার তো আসলে যতদিনই লাগুক এটা কন্টিনিউ হইতে হবে, সেই কমিটমেন্টও লাগবে, বিচার এবং সংস্কার দুইটাই। এটা তো জনগণ রায় দিবে আসলে। কিন্তু এখন তো অন্তর্বর্তী সরকার রয়েছে এবং এই সরকার এই প্রতিশ্রুতি নিয়েই সরকার গঠন করেছে যে বিচার এবং সংস্কার এবং মানুষের ভোটাধিকার তারা নিশ্চিত করবে। ফলে অবশ্যই এই সরকারকে তো তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। তাদের নানা অভিযোগ চিকিৎসা সংক্রান্ত সে বিষয়ে আমরা কথা বলেছি এবং আমরা সরকার যেই ধরনের যে প্রতিশ্রুতিগুলো করেছিল সেই প্রতিশ্রুতিগুলো যাতে দ্রুত বাস্তবায়ন হয় এবং না হলে আমরা মাঠে নামতে এটার জন্য প্রতিবাদ জানাতে বাধ্য হব সে বিষয়ে কথা বলেছি। শহীদ পরিবারের যেই সঞ্চয়পত্রের যে প্রতিশ্রুতিটা ছিল এবং আরও যেই সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো যাতে দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা হয় এবং সর্বোপরি যে বিচারের বিষয়টা এবং যেই গ্যাজেটভুক্ত যেই তালিকা রয়েছে শহীদদের 800+ সেই সকল শহীদদের মামলাগুলো তারা সেন্ট্রালি আইজিপি এটা কোঅর্ডিনেট করতেছেন, দেখতেছেন। আমরা বলেছি যাতে এই বিচারগুলা কিভাবে দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা যায়, অন্তত সেটার একটা পরিকল্পনা জাতির সামনে পেশ করা উচিত যে কতদিনের মধ্যে বিচারগুলা সম্পন্ন হবে এবং যারা আসামি রয়েছে তাদেরকে কত দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে এবং যারা জামিন দেওয়া হয়েছে কেন জামিন দেওয়া হয়েছে। আবার পাশাপাশি কিছু ভুয়া মামলাও বিভিন্ন এলাকায় আসলে শহীদ পরিবারদেরকে হয়তো নানাভাবে ভুল বুঝিয়ে ভুয়া মামলা অনেকে করেছে, অনেক সুবিধাবাদী স্বার্থান্বেষী মহল। তো সেই মামলাগুলোও বাতিলের একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে, কারণ এই মামলাগুলো পুরা এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে। তো সেই জায়গা থেকে আমরা জানি যে এই শহীদ পরিবার সমূহ বা যারা আহত রয়েছেন যে কোনো সুযোগ সুবিধার বাইরে সবাই চায় আসলে প্রথমত যে মর্যাদা, সম্মান এবং বিচার, এটা আমাদের সবার প্রাপ্তি। কারণ আমরা কোনো সুযোগ সুবিধা দিয়ে তাদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগকে আসলে আমরা মূল্যায়ন করতে পারবো না, সেই ক্ষতি আমরা পূরণ করতে পারবো না। আমরা সেই মর্যাদাটা সেই সম্মানটা দেই এবং আজকে এখানে আসার মূল কারণও হচ্ছে যে আপনাদেরকে সেই আশাটা দেওয়া যে আমরা আপনাদের সাথেই আছি, আপনাদের জন্যই আছি। হয়তো আপনাদের সাথে আপনাদের সবসময় কথা শোনা সম্ভব হয়ে উঠতেছে না, কারণ দেশেরও একটা পরিস্থিতি আছে, আমাদের অনেক কিছু নিয়ে এখন কথা বলতে হচ্ছে এবং আমরা যে স্বপ্ন নিয়ে আসলে আপনাদের সন্তানরা আন্দোলনে গিয়েছিল, আমরা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, আমরা নির্যাতিত হয়েছি, আমরা হয়তো ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি। ফলে যারা বেঁচে গিয়েছি তাদের দায়িত্বটাই এখন বেশি। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই আপনাদের সাথে আছি এই বিচারগুলোর জন্য এবং শহীদদের যেই আকাঙ্ক্ষা যে সম্মান সেটা নিশ্চিত করার জন্য। দ্বিতীয়ত যারা মোহাম্মদপুর এলাকায় এই গণঅভ্যুত্থানের সময় আমরা জানি যে ঢাকা শহরের যে হটস্পটগুলো ছিল গণঅভ্যুত্থানে মোহাম্মদপুর তার অন্যতম এবং এখানে ছাত্র জনতা ব্যাপক প্রতিরোধ করেছে। সেই প্রতিরোধের ফলেই কিন্তু শেখ হাসিনা 5ই আগস্ট
দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ফলে মোহাম্মদপুর যেই প্রতিরোধ তৈরি করেছিল, যে প্রতিবাদ তারা রাজপথে দেখেছিল, মোহাম্মদপুরের বাসিন্দারা, ছাত্র জনতারা, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা, ঢাকার অন্যান্য জায়গার সাথে সমান্তরালে এখানে লড়াই চলেছে এবং আমি বলবো এটা যুদ্ধ চলেছে। আসলে যারা রাজপথে সে সময় ছিল, এটা একটা যুদ্ধক্ষেত্রের মতো ছিল। আমরা তখন ডিবি অফিসে ছিলাম, বরং তখন রাজপথে যারা ছিল তারাই আসলে আসল লড়াইটা তারাই করেছে, যারা মাঠে ছিল। আপনারা ছিলেন, আপনাদের অনেকের অভিজ্ঞতা আছে, হয়তো আজকে সেই অভিজ্ঞতা আমরা সম্পূর্ণভাবে শোনার সুযোগ নেই। তারপর আপনাদের সাথে আজকে পরিচয় হলো, দেখা সাক্ষাৎ হলো, সামনের দিনগুলোতে আমরা হয়তো শুনবো। আপনারা এই যে লড়াই করেছেন, এই গল্পগুলো আপনারা সংরক্ষণ করবেন। এই মোহাম্মদপুর আসলে কীভাবে লড়াইটা হয়েছিল, কারণ এই স্মৃতিটা আমাদেরকে ধরে রাখতে হবে আমাদের যুগ যুগ ধরে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, যে এই প্রজন্মের ছাত্র জনতা লড়াই করে দেশকে মুক্ত করেছিল, দেশে স্বাধীনতা এনেছিল। ফলে আপনারা সেই স্মৃতিগুলো সংরক্ষণ করবেন এবং আমরা এই হট স্পটগুলো প্রত্যেকটাতে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করার পরিকল্পনা, আমি যখন সরকারে ছিলাম তখনও সেই উদ্যোগ নেওয়া হয়েছিল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে কাজ চলতেছে, একটি জাদুঘর হচ্ছে। আমরা আজকে কয়েকটা স্পট দেখবো যে কোথায় স্থাপনা করলে ভালো হয়, আমরা যাতে সকল শহীদদেরকে স্মরণ করে, মোহাম্মদপুরে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করে একটা স্থাপনার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাবো এবং আবেদন করব। পাশাপাশি গণ-অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে মানুষের ভিতরে যেই দেশপ্রেম, সেই দেশপ্রেম কিন্তু অনেক বেশি বেড়েছে। মানুষ এখন দেশকে নিয়ে অনেক বেশি সচেতন, ইয়ং জেনারেশন রাজনীতি নিয়ে অনেক বেশি সচেতন। কারণ নতুন একটা হোপ তৈরি হয়েছে যে বাংলাদেশ চেঞ্জ হবে। কারণ গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাই ছিল যে সংস্কার, যে পরিবর্তন হবে দেশে একটা, এবং ন্যায় বিচার পাবে মানুষ। মানুষ কথা বলতে গেলে তাকে যাতে হামলার মুখে পড়তে না হয়, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। এবং মানুষের যে পরিবর্তন, সেই পরিবর্তন রাষ্ট্র থেকে শুরু করে ব্যক্তি জীবনে, এলাকা পর্যন্ত সেই মানুষ পরিবর্তন দেখতে পাবে। তো 9 মাসে আমরা হয়তো আকাঙ্ক্ষিত সেই পরিবর্তনটা পাইনি, কিন্তু আমরা সেই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে, আমাদের দায়িত্ব সেই পরিবর্তনটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই পরিবর্তনের জন্য ফাইট করা, সেই পরিবর্তনের জন্য কথা বলা। আমরা দেখেছি 5 আগস্টের পরও দেশে যখন আইন শৃঙ্খলা বাহিনী কার্যত ছিল না, সক্রিয় ছিল না পুলিশ, তখনও কিন্তু এই এলাকাবাসীরা নিজেরা সংগঠিত হয়েছিল। ডাকাত থেকে শুরু করে নানা ধরনের সন্ত্রাসী অপকর্মের বিরুদ্ধে তারা কিন্তু মাঠে ছিল, মানুষের নিরাপত্তার বিষয় তারা দিয়েছে। আমরা ট্রাফিকে দেখেছি যে শিক্ষার্থীরা কীভাবে স্বতঃস্ফূর্তভাবে নিজেরা নেমে সংগঠিত হয়েছে, ট্রাফিক সিস্টেম কন্ট্রোল করেছে। বন্যার সময় দেখেছি মানুষ কীভাবে স্বতঃস্ফূর্তভাবে জায়গা দিয়ে সাড়া দিয়েছিল এবং দেশের পাশে, মানুষের পাশে, সেই বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছিল। তা আমাদের ভিতরে সেই চেতনাটা, সেই দেশপ্রেমটা এবং মানুষের প্রতি সেই দরদটা সবসময় রাখতে হবে এবং সেই দায়িত্বটা অনুভব করতে হবে। এটাই আমি মনে করি গণ-অভ্যুত্থানের শিক্ষা, যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, এবং মানুষের প্রতি ভালোবাসা সেটা রাখতে হবে। এবং এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় আপনারা সংগঠিত থাকবেন, যারা এই লড়াইটা করেছেন। আমি বলতেছি না যে আমাদের দল করা লাগবে বা কোনো একটা দল করা লাগবে, কোনো একটা সংগঠন, আপনারা নিজেরা নিজেদের মতো সংগঠিত হন। আপনারা নিজেরা এলাকার সমস্যাগুলো তুলে ধরেন, আপনাদের মানুষের পাশে দাঁড়ান এবং এলাকার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে কথা বলুন। আসো বাবু, আসো, এদিকে আসো। তো আপনারা নিজেরা সংগঠিত হন, কারণ আমরা মনে করি যে আমাদের লড়াইটা আসলে শেষ হয়নি। কারণ এই গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটা যতদিন না বাস্তবায়ন হচ্ছে ততদিন আসলে আমাদের মাঠে থাকতে হবে। এবং আমরা বলেছি যে আমরা একটা ফ্যাসিবাদী সরকার, একটা স্বৈরতান্ত্রিক সরকার থেকে মুক্তি পেয়েছি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আমরা বাংলাদেশকে আর কখনোই কোনো স্বৈরতন্ত্রের হাতে তুলে দেব না। বাংলাদেশে আর কখনোই কোনো স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী সরকার আসতে পারবে না। এইটাই জাতির প্রতি আমাদের কি প্রতিশ্রুতি, আমাদের শহীদদের প্রতি শপথ। ফলে যারা এই সময়েও যদি বাধা দেওয়ার চেষ্টা করবে এই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে, এই সংস্কার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়ায়, তাদের বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে। এবং এলাকা এলাকায় যে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, এগুলা থেকে কিন্তু যুব সমাজকে, এলাকাবাসী থেকে কিন্তু মুক্তি দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। এবং আমরা বলেছি যে দুর্নীতি
বাংলাদেশ রাষ্ট্রের একটা বড় সমস্যা, দুর্নীতির কারণে বাংলাদেশের মানুষ তার সুযোগ সুবিধাগুলা পায় না। রাষ্ট্র উদ্যোগ, সরকার উদ্যোগ নিলে দুর্নীতির কারণে কোনো একটা প্রকল্প, সুযোগ সুবিধা মানুষের কাছ পর্যন্ত পৌঁছায় না। ফলে সেই দুর্নীতির বিরুদ্ধেও, চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদেরকে সবসময় আসলে কথা বলতে হবে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের আসলে কথা বলতে শিখিয়েছে। আপনাদের কাছে অনুরোধ, এই কথা বলা আপনারা ভুলে যাবেন না, এই প্রতিবাদ আপনারা ভুলে যাবেন না। আমাদের সবসময় প্রতিবাদ জারি রাখবে। যদি আমরাও ভুল করি, আমাদের বিরুদ্ধেও প্রতিবাদ জানাবেন, আমাদের বিরুদ্ধেও কথা বলবেন, আমাদেরকেও সমালোচনা করবেন। কারণ সমালোচনা, প্রতিবাদ একটা সরকারকে, একটা রাষ্ট্রকে আসলে সঠিক পথে পরিচালনা করে। তো আমরা চেষ্টা করতেছি, আমরা নতুনভাবে হয়তো কাজ করতেছি, আমাদেরও ভুল ত্রুটি হচ্ছে, আমরাও একটা শিখতেছি আমাদের সেই জার্নির ভিতর দিয়ে। তো আমাদের ভুল ত্রুটি সব কিছু আপনারা সমালোচনা করে আমাদেরকে ওন করবেন, আমাদের পাশে থাকবেন, এবং আমাদেরকে সেই সুযোগটা দিবেন আপনাদের জন্য কাজ করা। কারণ মানুষের জন্য কাজ করার জন্যই আমাদের দল গঠন করা, রাজপথে আসা। কারণ আমরা মনে করছি রাজপথ থেকে আমাদের জন্ম হয়েছে, ফলে রাজপথে মানুষের সাথে, ওইটাই আমাদের মূল জায়গা। ফলে জনতার কাছে আমাদের সবসময় আসলে থাকতে হবে। এবং এই অন্তর্বর্তী সরকার, তারা গণ অভ্যুত্থানের লেজিটিমেসি নিয়ে, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি নিয়েই আসলে সরকার গঠন করেছে। ফলে এই সরকারের কাছে আমরা সবসময় এই দাবি জানাই, যাতে এই গণ অভ্যুত্থানের পথ থেকে তারা কখনো সরে না আসে, তারা কখনো এই শহীদ পরিবারদের, আহতদের এবং এই যে বিপ্লবী ছাত্র জনতা, তাদেরকে ভুলে না যায়। সরকারের দায়িত্ব অবশ্যই নির্বাচন দেওয়া, সেটা নির্বাচন সরকার তার সময় মতো দিবে। কিন্তু অবশ্যই নির্বাচনের আগে যেই প্রতিশ্রুতিগুলা এই সরকার জনগণের কাছে করেছিল, বিচার সংস্কার, সেই প্রতিশ্রুতিগুলো তাকে বাস্তবায়ন অবশ্যই করতে হবে। এবং সরকারের কাছ থেকে আমরা সেই হিসাব বুঝে নিব, আমাদের সেই প্রতিশ্রুতি আমরা বুঝে নিব, যেই কমিটমেন্টের ভিতর দিয়ে এই সরকার গঠিত হয়েছে। ফলে আজকে আমরা মোহাম্মদপুরে এসেছি, আমরা হয়তো মোহাম্মদপুরে কয়েকটা স্পট ভিজিট করব। বৃষ্টির যদি না থাকতো তাহলে হয়তো আমরা আরও মানুষের সাথে কথা বলার সুযোগটা থাকতো। আপনারা আমাদের সাথে থাকবেন। এবং এখানে আকরাম হোসেন সিএফ আছে, আমাদের জাতীয় নাগরিক পার্টির অন্যতম একজন সংগঠক, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমার বন্ধু, আমার বিভাগেরই বোন। আমরা একসাথেই সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা গত 7-8 বছর ছাত্রলীগের বিরুদ্ধে ফাইট করেছি, লড়াই করেছি, নির্যাতিত হয়েছি। এবং সে বিভিন্ন সময় তাকে জেলেও যেতে হয়েছিল, নির্যাতিত হয়েছে। এখন সে ঢাকা মহানগর উত্তরে কাজ করছে নাগরিক পার্টির পক্ষ থেকে। মানুষের যে সমস্যা, নাগরিক সমস্যা, এলাকায় যে সমস্যাগুলো, এবং মোহাম্মদপুরও সে দীর্ঘদিন ধরে কাজ করার চেষ্টা করেছে। তো আপনারা তার পাশে থাকবেন এবং আমরাও আপনাদের সাথে থাকব, এই প্রতিশ্রুতি আমরা আজকে দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এখান থেকে বিহার